আজ আমরা আলোচনা করব লীলা মজুমদারের সবভুতুড়ে গল্পগ্রন্থের অন্তর্গত দজ্জাল বউ গল্পটির সম্পর্কে। গল্পের নাম শুনেই মনে হয় গল্পে যে বউটির কথা বলা হচ্ছে বা যার নামে গল্পটির নামকরণ, সেই বউটি নিশ্চয়ই ঝগড়ুটে, মিথ্যেবাদী, অত্যাচারী, দুষ্টু বা খতরনাক টাইপের। তবে লীলা মজুমদারের এই গল্পটি অন্যান্য ভুতুড়ে গল্পের থেকেও অনেকটাই আলাদা। গল্পটা ভুতুড়ে গল্প হলেও হাস্যরসের গল্প হিসেবেই বেশি পরিচিত। গল্পটিকে হাস্যরস বা কৌতুকরসের গল্প বলবো, কারণ এই গল্পে যে মূল বা কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ যার নামে গল্পের নামকরণ, সেই দজ্জাল বউটির একটি ভূত পেটানোর কাহিনী বর্ণিত হয়েছে। ভূত মানুষের পিটুনি খেয়ে হানাবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, এমনকি ভূত প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর এ বাড়িতে আসবে না কোনো দিন। লীলা মজুমদার হয়তো হাস্যরস সৃষ্টি করতেই এমন কাহিনীর উপস্থাপনা করেছেন। গল্পে দজ্জাল বউয়ের কোনো নাম ব্যবহার করেননি লেখিকা। দজ্জাল বউ বা গিন্নি নামেই গল্পে তুলে ধরেছেন। নামের থেকেও তার চারিত্রিক পরিচিতিকে বড় করে দেখিয়েছেন লেখিকা। গল্পে দুটি বিপরীত চরিত্রকে তুলে ধরেছেন। লাট্টুবাবুর বিপরীতে তার স্ত্রী, অর্থাৎ এই দজ্জাল বউকে। লাট্টুবাবু যেমন ভালো মানুষ, তার স্ত্রী তেমনই খারাপ, দুর্দান্ত দস্যি টাইপের। এই দুর্দান্ত দস্যি অত্যাচারী বউ কিভাবে ভূতকে মেরে তাড়িয়েছিল এবং ভূতের দেখাই বা কিভাবে পেল, সেই ঘটনাটাই এ গল্পের মূল বিষয়। গল্পটাই আসি। লাট্টুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন, কিন্তু তার বউটি এমনই দজ্জাল যে কোনো একটা বাড়িতে তারা 3 মাসের বেশি টিকতে পারতেন না। তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে, নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাট্টুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো। এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে 200 টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল। শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হলো। এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে খেতে লাগলেন। গল্পের এটুকু পড়েই আমরা বুঝতে পারি কেমন দজ্জাল ছিল লাট্টুবাবুর স্ত্রী। এই ঘটনার পর একদিন ঘটনাচক্রে এক দালালের সঙ্গে দেখা হয় লাট্টুবাবুর, এবং সেই দালাল বেহালার এক বাড়ির হদিশ দেন, যে বাড়িটাকে ঘিরেই এই গল্পের মূল আকর্ষণ সৃষ্টি হয়েছে, বা আমরা বলতে পারি রহস্য বা হাস্যরস সৃষ্টি হয়েছে। দালাল জানান, বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে, ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে। ও বাড়িতে কেউ যদি একটানা 7 দিন থাকে, বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় 6 মাস থাকতে তো দেবেনই, তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন। কথাটা শুনে গোলমেলে মনে হলেও লাট্টুবাবু মালিকের সঙ্গে কথা না বলেই, এমনকি কোনো খোঁজ খবর না নিয়েই দালালের কথাতে রাজি হয়ে পরদিনই বেহালার বাড়িতে হানা দেন। দালাল যদিও লাট্টুবাবুর কাছে কোনো কথাই লুকায়নি, অর্থাৎ ওই বাড়িতে ভুতুড়ে ঘটনা, অর্থাৎ গলায় দড়ির যে গল্পটা জানা ছিল সেই কথাটা লুকায়নি। লাট্টুবাবু হয়তো স্ত্রীর ওপর বিরক্ত হয়েই এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আমরা বুঝতে পারি। যাই হোক, পরদিন সকালে
টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন। দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল। গিন্নি বাড়ি দেখে মহা খুশি। বলেন কি না, ওগো এমন সুন্দর বাড়িতে আমি জীবনে থাকিনি, আর বাড়ি বদল নয়, এখানেই জীবন কাটিয়ে দেব। তারপর দুজনে মিলে হাতে হাতে ঘরদোর গুছিয়ে ফেললেন। রাতে কর্তার নাইট ডিউটি। গিন্নি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে রাতে টিফিন ভরে রওনা করিয়ে দিলেন। রাতে বাড়িতে একা গিন্নি, এবং একা থাকা অবস্থায় কী ঘটল সেটা গিন্নি পরের দিন সকালে লাট্টুবাবু বাড়ি ফিরলে তাকে শুনিয়েছেন, যেটা শুনে পাঠক হাস্যরসে মশগুল হলেও লাট্টুবাবু অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে লাট্টুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন, কারণ লাট্টুবাবু ভুতুড়ে ব্যাপারটা শুনেছিলেন আগেই। কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন। কড়া নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন। এসো এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি ডবল ডিমের মাপলেট ভাজছি। খেতে খেতে লাট্টুবাবু এদিক ওদিক তাকাচ্ছেন। কই না তো, অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না, সবই তো যেমন হওয়া উচিত তেমনি। অবশ্য লেখিকা গিন্নির সাহসের আঁতুড়ঘর বোঝাতেই তার বাপের প্রসঙ্গ এনেছিলেন, কারণ বাবার উপযুক্ত মেয়ের মতোই কাজ করেছিলেন লাট্টুবাবুর স্ত্রী। লাট্টুবাবুর স্ত্রীর বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগীর। তার নিজের আখড়া ছিল, সেখানে ছেলেরা মুগুর ভাজত। তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল। গিন্নি সেটিকেই একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন। এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন, অবশ্য এখান থেকেই শুরু হয় আসল কৌতুক রস। হ্যাঁ, ভালো কথা, বলতেই ভুলে গেছিলাম, কাল রাতে এক বেটা চোর এসেছিল বুঝলে। রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি, দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে। সব দরজা জানলা বন্ধ। কোথা দিয়ে যে সে ঢুকলো বুঝলাম না। তা সে তো উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে, আমিও কিছু কম যাই না। বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে। কী সব মেখে টেকে এসেছিল, কেমন হাত থেকে পেছলে পেছলে যাচ্ছিল। আমিও ছাড়বার বাদী নয়। মুগুর দিয়ে আগা পাঁচতলা এমনি পেটনাই দিলাম যে বোধহয় ব্যাটা ছেলের নাকটাই ভেঙে গেছিল। শেষে নাকি সুরে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ও বাবা গো, ছাড়ান দিন ছাড়ান দিন, এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসবো না। তারপর শুরুত করে কেমন করে যে শটকান দিল তাও ভেবে পেলাম না। অনেক খুঁজেও আর দেখতে পেলাম না। দরজা জানালা তো যেমন বন্ধ তেমনিই বন্ধ। এতদূর শুনে পাঠকরা মশগুল হলেও আঁকো আঁকো শব্দ করে লাট্টুবাবু হাত পা এলিয়ে মাটিতে পড়ে গেলেন। মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন। এ প্রসঙ্গে একটি কথা বলি, লেখিকা লাট্টুবাবুর স্ত্রীর কাছে গলাদড়ে ভূতের বিষয়টা অজ্ঞাত রেখেই গল্পটা শেষ করেছেন, কারণ যদি লাট্টুবাবুর স্ত্রী আসল ঘটনাটা জানত তাহলে হয়তো লেখিকাকে গল্পটাকে আরও বিস্তৃত করতে হতো, কারণ লাট্টুবাবুর স্ত্রী ভুতুড়ে ঘটনাটা জানার পর আর এ বাড়িতে থাকতেন বলে মনে হয় না। আসলে যে যে কারণে অকারণে বাড়ি বদলায় সে যে ভুতুড়ে কারণে বদলাবে না এটা কেউ বিশ্বাস করবে না।
তবে শেষ পর্যন্ত লাট্টুবাবুর স্ত্রী তার চরিত্র গুণে স্বামীকে লাভবানই করেছিল বলতে হয়। কারণ চোররূপী ভূতকে মুগুর দিয়ে পেটানোর পর থেকে আর কোনো চোর বা ভূত আসতে সাহস পায়নি সেই বাড়িতে। ফলে ওরা ওই বাড়িতে প্রথমে 7 দিন, তারপর 6 মাস বিনে ভাড়ায় থাকার পর খুব কম ভাড়ায় আরও 6 মাস থাকে। এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন। একদিকে ধানক্ষেত, অন্যদিকে বিস্কুট কারখানার নিরেট দেওয়াল, পাড়াপড়শির বালাই নেই। যেহেতু লাট্টুবাবুর স্ত্রী দুষ্টু বা দস্যি টাইপের, ফলে পাড়া প্রতিবেশীহীন বা পাড়াপড়শিহীন এ বাড়ি সোনায় সোহাগা হয়েছিল লাট্টুবাবুর। হয়তো লাট্টুবাবুরা তার স্ত্রীর কথা মতো এই সুন্দর বাড়িতেই জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিয়েছিলেন। অবশ্য সে খবর লেখিকাই জানেন। যাই হোক, গল্পটা পড়ে একটি বিষয় স্পষ্ট হলো, ভূত যে মানুষের ক্রিয়াকলাপকে ভয় পায় তার প্রমাণ যেন এই গল্পটি। সেই সঙ্গে এ গল্পে লেখিকা কিছুটা হলেও হাস্যরসের ধারাকে বইয়ে দিয়েছেন, যেন বা একটু কৌতুক সৃষ্টি করতেই এ গল্পকে এমনভাবে সাজিয়েছেন লেখিকা। আজ এই পর্যন্তই।